উই লার্ন ইনভেস্টিংয়ে স্বাগত। ফিনান্সিয়াল লিটারেসির পথে আপনার বিশ্বস্ত সঙ্গী। আজ আমরা কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা কনকর্ড নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। আর এই বিশ্লেষণটা কিন্তু আমাদের একজন খুবই মূল্যবান ইউটিউব সাবস্ক্রাইবার সুমন গোস্বামীর বিশেষ অনুরোধে আমরা তৈরি করছি। উই লার্ন ইনভেস্টিংয়ে আমাদের ফোকাস থাকে মিড থেকে লং টার্ম মোমেন্টাম ইনভেস্টিংয়ের জন্য ভালো কোম্পানি খুঁজে বের করা, মানে যাদের ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল দুটো দিকই বেশ শক্তপোক্ত। তো চলুন কনকর আসলে কিভাবে ব্যবসা করে সেটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। কনকর এটা 1888-এ তৈরি হয়েছিল ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনে একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে পিএসইউ। আর এর একটা নবরত্ন স্ট্যাটাসও আছে। এর কাজগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো ক্যারিয়ার হিসাবে কাজ করা, মানে ভারতীয় রেলের নেটওয়ার্ক ব্যবহার করে কন্টেনার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সাথে কিন্তু রাস্তার মাধ্যমে রোড ট্রান্সপোর্ট দিয়ে ফার্স্ট মাইল আর লাস্ট মাইল কানেক্টিভিটিও এরা দেয়। দ্বিতীয়ত, এরা টার্মিনাল অপারেটর। দেশ জুড়ে প্রায় 61 থেকে 63টার মতো ইনল্যান্ড কন্টেনার ডিপো বা আইসিডিজ আর ডোমেস্টিক কন্টেনার টার্মিনাল বা ডিসিটিস চালায়। আর 3 নম্বর কাজটা হলো কন্টেনার ফ্রেট স্টেশন বা সিএফএস অপারেটরের, মানে ট্রানজিট দেওয়া, বন্ডেড ওয়্যারহাউজিংয়ের সুবিধা দেওয়া আর ছোট ছোট কার্গো একসাথে করে এলসিএল পরিষেবা দেওয়া। ঠিক বলেছেন, কিন্তু এই যে ভারতীয় রেলের উপর এতখানি নির্ভরতা, এটাই কিন্তু এর জন্য একটা দুমুখ তলোয়ারের মতো। এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় 26টা টার্মিনাল আছে, যেখান থেকে কোম্পানির আয়ের অর্ধেকেরও বেশি আসে, সেগুলো আসলে রেলের জমিতে লিজ নেয়া। আর রেলকে যে একটা বিশাল অঙ্কের র্যালেজ চার্জ দিতে হয়, কোম্পানির মোট অপারেটিং খরচের প্রায় 73%ই চলে যায় এই চার্জে, সেটা কিন্তু লাভের উপর সরাসরি একটা চাপ তৈরি করে। এটা তো একটা বড় ফ্যাক্টর। শুধু তাই নয়, রেল মন্ত্রকের প্রভাব কোম্পানির বিভিন্ন পরিচালন সংক্রান্ত সিদ্ধান্তে কতটা স্বাধীনতা দেয়, সেটাও একটা ভাবার বিষয়। আচ্ছা, এবার যদি আমরা স্টকটির পারফরমেন্সের দিকে একটু তাকাই, রিসেন্টলি কি চলছে, দেখা যাচ্ছে যে স্টকটা বেশ কিছুদিন ধরে একটা কনসলিডেশন ফেজ বা স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলাই 2025-এর শুরুর দিকে যদি দেখি, স্টকটা প্রায় 595 থেকে 615 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। এটা কিন্তু এর যে 52 সপ্তাহের সর্বোচ্চ ছিল প্রায় 860 টাকার, তার থেকে অনেকটাই নিচে। অনেকটা কম তো বটেই। টেকনিক্যালি কি অবস্থা? টেকনিক্যাল দিক থেকে দেখলে একটা সাপোর্ট জোন দেখা যাচ্ছে মোটামুটি 588 থেকে 594 অঞ্চলে, আর রেজিস্ট্যান্স বা বাধা আছে 606 থেকে 612 অঞ্চলে, যেটা আবার 200 ডে মুভিং অ্যাভারেজের বেশ কাছাকাছি। আরএসআই মানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, সেটা প্রায় 47-49-এর আশেপাশে, স্টকটা এখন অতিরিক্ত কেনা বা বেচার দিকে তেমন ঝুঁকছে না, একটা অপেক্ষারত অবস্থায় আছে বলা যায়। তবে এমএসিডি মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, সেটা কিন্তু কিছুটা বেয়ারিশ বা নিম্নমুখী ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এই যে স্টকটা একটু দুর্বল পারফর্ম করছে, এর পেছনের কারণগুলো কি হতে পারে? দেখুন, বেশ কয়েকটা কারণ আছে। একটা বড় কারণ হলো মার্জিন প্রেশার, বিশেষ করে ওই ল্যান্ড লিজ ফি বা এলএলএফ নিয়ে যে একটা অনিশ্চয়তা চলছে। রেলের জমি ব্যবহারের জন্য যে ভাড়া বা ফি দিতে হয় সেটা? হ্যাঁ, ঠিক। সেটার পরিমাণ নিয়ে এখনও কোনো স্পষ্টতা নেই, এটা একটা বড় চিন্তার কারণ। তার সাথে আছে মার্কেটে প্রতিযোগিতা বাড়ছে। গেটওয়ে ডিস্ট্রিক্ট পার্কস, আদানি লজিস্টিক্স, এরা বেশ ভালো প্রতিযোগী হিসেবে উঠে আসছে, ফলে কনকর কিছুটা মার্কেট শেয়ার হারাচ্ছে। আর কোম্পানি নিজের যে লক্ষ্যমাত্রা রেখেছিল সেটাও পূরণ করতে পারেনি। যেমন ধরুন, FY25-এর প্রথম কোয়ার্টারের ফলাফল কিন্তু আশানুরূপ হয়নি। এমনকি বোনাস বা ডিভিডেন্ড ঘোষণার পরেও তো দামে তেমন কোনো প্রভাব পড়েনি, তাই না? একদম, সেটাও একটা দুর্বলতার লক্ষণ। আর সরকারের যে বিলগ্নীকরণ বা ডিসইনভেস্টমেন্ট পরিকল্পনা, সেটা নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে। কবে হবে, কিভাবে হবে, এই অনিশ্চয়তাটাও চাপ সৃষ্টি করছে। তবে হ্যাঁ, সম্প্রতি একটা ছোট পজিটিভ খবর আছে। FY26-এ প্রথম কোয়ার্টারে ভলিউম নাকি 11.29% বেড়েছে। দেখা যাক এটা কতটা প্রভাব ফেলে। আচ্ছা, এবার একটু বড় ছবিটা দেখি, ভারতীয় প্রেক্ষাপটে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। ভারতের লজিস্টিক সেক্টর তো খুব দ্রুত বাড়ছে। আশা করা হচ্ছে 2025 সালের মধ্যে এটা প্রায় $380 বিলিয়নে পৌঁছবে। আর সরকারও চাইছে লজিস্টিক্স খরচ কমাতে।
মানে এখন যেটা জিডিপির প্রায় 13-14%, সেটাকে কমিয়ে 8-9%-এ আনার লক্ষ্যমাত্রা রয়েছে। এটা কিন্তু রেল পরিবহনের জন্য খুব ভালো খবর। ঠিক। আর সরকারের বিভিন্ন উদ্যোগ, যেমন ধরুন পিএম গতি শক্তি বা ডেডিকেটেড ফ্রেট করিডোর অর্থাৎ ডিএফসি, এই ডিএফসি চালু হলে তো মালগাড়ির গড় গতি প্রায় 3 গুণ বেড়ে 75 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। আর ডাবল স্ট্যাক ট্রেনও চালানো সম্ভব হবে। হ্যাঁ, এটা একটা গেম চেঞ্জার হতে পারে। অবশ্যই। আর ন্যাশনাল লজিস্টিক্স পলিসি তো আছেই। এই সব মিলিয়ে কনকরের মতো কোম্পানির জন্য কিন্তু বিরাট সুযোগ তৈরি হচ্ছে। উই লার্ন ইনভেস্টিং মনে করে এই প্রেক্ষাপটটা বোঝা বিনিয়োগকারীদের জন্য খুব জরুরি। You're listening to We Learn Investing, where we simplify the world of stocks. দেখুন, এত কিছুর পরেও কনকর কিন্তু এখনও রেল কন্টেইনার ব্যবসায় মার্কেট লিডার। প্রায় 64% মার্কেট শেয়ার এদের হাতে। কিন্তু যেমনটা বলছিলাম, গেটওয়ে ডিস্ট্রিপার্কস আর আদানি লজিস্টিক্সের মতো প্রতিযোগীদের কাছে কিন্তু ধীরে ধীরে বাজার হারাচ্ছে। ব্যবসার কোন দিকটা বেশি লাভজনক? ব্যবসার মূল চালিকা শক্তি হল এক্সিম সেগমেন্ট, মানে আন্তর্জাতিক বাণিজ্য। এখান থেকে প্রায় 65% আয় আসে, আর লাভের প্রায় 88% আসে এই সেগমেন্ট থেকে। অন্যদিকে ডোমেস্টিক বা দেশের ভেতরের ব্যবসা থেকে আয় আসে প্রায় 35%, কিন্তু লাভ আসে মাত্র 12%। মানে ডোমেস্টিক সেগমেন্টটা তুলনামূলকভাবে কম লাভজনক। তাহলে ডিএফসি চালু হওয়াটা কি ডোমেস্টিক সেগমেন্টের জন্য ভালো হবে? হ্যাঁ, ডিএফসি অবশ্যই একটা বড় সুযোগ, ডোমেস্টিক সেগমেন্টের ভলিউম বাড়াতে পারে। কিন্তু ঝুঁকিগুলোও দেখতে হবে। ওই এলএলএফ নীতির অনিশ্চয়তা একটা বড় ঝুঁকির জায়গা। বছরে প্রায় 500 কোটি টাকা অতিরিক্ত খরচ হতে পারে, অথবা এককালীন প্রায় 6500 থেকে 7500 কোটি টাকা পেমেন্টের প্রশ্ন আসতে পারে। এটা এখনো পরিষ্কার নয়। এছাড়া বিলগ্নীকরণের দেরি হওয়া আর বেড়ে চলা প্রতিযোগিতা, এগুলোও প্রধান ঝুঁকি। তবে একটা ভালো দিক হলো কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু বেশ মজবুত। কোম্পানি প্রায় ঋণমুক্ত, আর রিজার্ভে প্রায় 11,519 কোটি টাকা আছে। কিন্তু রিটার্ন রেশিও কেমন? রিটার্ন রেশিও, যেমন ধরুন আরওই বা রিটার্ন অন ইকুইটি, সেটা প্রায় 11%-এর কাছাকাছি। এটাকে খুব ভালো বলা যাবে না, মোটামুটি। অ্যানালিস্টদের মধ্যেও কিন্তু স্টকটা নিয়ে নানা মত আছে। তবে গড় সুপারিশ হলো হোল্ড, আর টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে মোটামুটি 608 থেকে 615 টাকার রেঞ্জে। তাহলে উই লার্ন ইনভেস্টিংয়ের দৃষ্টিকোণ থেকে একজন বিনিয়োগকারী হিসাবে কোন বিষয়গুলো মূলত নজরে রাখা দরকার? কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, ওই ল্যান্ড লিজ ফি বা এলএলএফ নীতির চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় সেটার উপর নজর রাখতে হবে। এটা খরচের উপর বড় প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, ডিএফসি চালু হওয়ার পর কনকর কি সত্যিই তার সুবিধা নিতে পারছে? মানে তাদের বাজারের শেয়ার বাড়ছে কিনা, মার্জিন উন্নত হচ্ছে কিনা, এটার প্রমাণ দেখতে হবে। তৃতীয়ত, সরকারি বিলগ্নীকরণ প্রক্রিয়াটা কতটা এগোচ্ছে সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। আর চতুর্থত, ডোমেস্টিক সেগমেন্টের লাভজনকতা বাড়ছে কিনা সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। উই লার্ন ইনভেস্টিংয়ের গবেষণা অনুযায়ী কনকর ভারতের পরিকাঠামোর ওপর একটা দীর্ঘমেয়াদী বাজি হতে পারে ঠিকই, কিন্তু এই বর্তমান চ্যালেঞ্জগুলোর সমাধান হওয়াটা খুবই জরুরি। ঠিক। আর একটা প্রশ্ন থেকেই যায়, ডিএফসি কি সত্যি কনকরকে প্রতিযোগিতার দৌড়ে এতটা এগিয়ে দেবে, যা এই পুরনো কাঠামোগত সমস্যাগুলোকে ছাপিয়ে যেতে পারে? নাকি ওই সমস্যাগুলোই প্রধান বাধা হয়ে থাকবে? এটাই এখন দেখার বিষয়। একদম। তো উই লার্ন ইনভেস্টিংয়ের এই আলোচনা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি কনকর নিয়ে এই বিশ্লেষণ আপনাদের কিছু মূল্যবান তথ্য দিতে পেরেছে। আরও এমন গভীর বিশ্লেষণের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের পর্ব পর্যন্ত শিখতে থাকুন আর উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে বিনিয়োগ করতে থাকুন।